এগুলো একদম পিওর লেদার না? প্রচুর জায়গা তোমাদের দেখানোর রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা কালী মন্দির। তিনি বানাতে পারেননি, মানে তার মৃত্যু হয়। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কত থেকে শুরু? সব মেয়েদের নাকি? আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত স্টেট রয়েছে মুখটা মিলিয়েছে খুব সুন্দর। বিখ্যাত শিল্পী। দেওয়ালে কি সুন্দর কাজগুলো এখানে, প্রতিটা জায়গা তোমাদের খুঁটি খুঁটি দেখানোর চেষ্টা করবো। দারুণ দারুণ, করো করো করো। বোলপুর এপিসোডে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং ফ্রম বোলপুর। তোমরা তো সকলেই জানো যে কালকে আমি মালদা থেকে বোলপুর এসে পৌঁছেছি। তো এপিসোড 1টা যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে এপিসোড 1টা দেখে এসে তারপর এপিসোড 2টা দেখবে, তাহলে আরো ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে এবং আপকামিং এপিসোডগুলো দেখবে যাতে আরো ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারো। তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, শুধু বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করবো এবং এখানকার তোমরা এই ব্লগটাতে তো দেখতে পাবে যে এই শ্রীনিকেতনে বা এই বোলপুরে কি কি জায়গা ঘোরার রয়েছে, কি কি অফবিট প্লেস রয়েছে, টুরিস্ট প্লেস কি কি রয়েছে, সেই সমস্ত জিনিস এই ভিডিওতে কভার করবো। তো বেরোচ্ছি আজকে এখান থেকে, তো বেরিয়ে গেলাম ভারত সেবাশ্রম থেকে। চলো তোমাদেরকে দেখাই কি কি আজকে দেখানোর রয়েছে। তো সকলে রেডি থেকো, আজকে কিন্তু খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে। আমাদের গাইড দাদা মনে চলে এসছে এতক্ষণে। তো আসলে অনেকক্ষণ দেরি হয়ে গেছে, তাই এখন আর পরিচয় করালাম না, একবারে গিয়ে তারপর তোমাদের দেখাবো। আজকে ফার্স্ট টুরিস্ট স্পট হচ্ছে কঙ্কালীতলা। সকাল সকাল নতুন ব্লগ ঠাকুরের নাম দিয়ে শুরু করব। তো এই হচ্ছে ভারত সেবাশ্রমের পাড়া বলতে পারো বা পরিবেশ বলতে পারো, মানে একদম গ্রাম্য ফিল। তোমরা তো আগের ব্লগে দেখেছো, আজকে আরো ভালোভাবে তোমাদের দেখাবো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো এবং শেষ অবধি ব্লগটা দেখো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। একটা শান্তির পরিবেশ। তো চলো মেন রাস্তায় উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। কঙ্কালীতলা এখান থেকে মোটামুটি 12-13 কিলোমিটার মতো হবে। বিউটিগুলো দেখো, এই রাস্তার কার্ভগুলো দেখো, এই কার্ভগুলো এবং রাস্তাগুলোকে এনজয় করতে করতে আমরা আজকে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি সে সমস্ত ভিডিওগুলো। এখান থেকে শান্তিনিকেতন 5 কিলোমিটার। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই ভিডিওটা যেহেতু অনেকগুলো জায়গা দেখাবো এখানে, সমস্ত জায়গাগুলো কভার করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে আমি এটার 2টো পার্ট করতে পারি, তো এইটুকু একটু তোমাদের জানিয়ে রাখলাম। তো চলো এই রাস্তার কার্ভগুলোকে তোমরা এনজয় করো, আমরা কিছু রাস্তা কভার করে ফেলি ততক্ষণে। ওই যে পেছনে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে এটা না? হ্যাঁ, নীল ট্যাঙ্কির নিচে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রানিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু, ওনার বাড়ি হচ্ছে এখানে বোলপুরে। আরেকটা বাড়ি ঝাড়খণ্ডে রয়েছেন, গাইড দাদা যেরকম বললো আর কি। তো এখানে যখন আসেন উনি তখন এই জায়গাটাতে থাকেন, বা এই বিষয়টা কিন্তু জানা ছিল না, তোমাদের সাথে আমিও জানলাম এবং তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দ্রৌপদী মুর্মুর কথা তো বললামই, আরেকটা কথা জানতে পারলাম যে এখানে মিলিটি গ্রাম বলে একটা গ্রাম রয়েছে বোলপুরেই, সেখানে আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি তার বাড়ি। তো আমরা এসে এই মেন রাস্তায় পড়লাম, এদিক থেকে যে এই রাস্তাটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে প্রান্তিক এবং সামনে গিয়ে আমরা প্রান্তিক রেলওয়ে স্টেশন পাবো। তো চলো একবারে কঙ্কালীতলা মন্দিরে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা শিব মন্দির, কাঞ্চেশ্বরী বাবা। তো আমরা চলে এসেছি এখানটাতে, গাড়িটা পার্ক করে দিলাম। তো ইনি হচ্ছেন আমাদের এবারের গাইড দাদা। নমস্কার, আমার নাম হচ্ছে কৃষ্ণপ্রসাদ দত্ত। আমি বিশ্বভারতী আজকে বহুকাল ধরে আছি, আজকে আমার 40 বছর প্রায় কাছাকাছি। এবং এখানে কণিকা বন্দ্যোপাধ্যায় রবি ঠাকুরের ছাত্রী, ওনার ডাকনাম ছিল মোহর। ওনার গ্রামেই আমি পড়াশোনা করেছি, ওনার সঙ্গে আমি অনেক সময় সঙ্গীতও অ্যাটেন্ড নিয়েছি। সেই সময় থেকে আমি আশ্রম ছেড়ে আর কোথাও যাইনি, এই আশ্রম এলাকার মধ্যেই আমি বসবাস করছি আর 40 বছর হয়ে গেল। এবং এখানে আমার ঘর সংসার, এখানে এখন আমি স্থায়ীভাবে থাকি। আচ্ছা, এখানে ঘুরতে আসতে গেলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? কন্ট্যাক্ট নাম্বার আছে 9547779542, বাড়ি রতনপল্লী, পোস্ট। তো এই মুহূর্তে কঙ্কালীতলা কালী মন্দিরে এসেছি, তোমাদেরকে যদি একটু দেখাই। এইটা তোমরা দেখতে পাচ্ছ পেছন সাইডটা। সকালবেলা আজকে সোমবার বলে একটু ফাঁকাই রয়েছে। এই জায়গাটা সম্পর্কে তোমাদের একটু আমাদের গাইড দাদা বলে দিচ্ছে। এখানে আপনার চৈত্র সংক্রান্তিতে এখানে মেলা হয় এবং মায়ের পুজো পাঠ হয়। এখন আমাদের নিত্যের সভা, মায়ের ভোগ ইত্যাদি এগুলো হয়ে থাকে, আদিবাসী নাচ গান হয়ে থাকে। এছাড়াও আপনার এখানে আমাদের ছোট নদী আছে, সামনে যেটা দেখছেন এটা পুরোটা হচ্ছে মায়ের মন্দির, আর এর পাশে হচ্ছে একটা কুণ্ড আছে। এখানে মায়ের আসল ব্রহ্মমূর্তি, এটা 12 বছর 14 বছর পর একবার এই মূর্তি দেখা যায়, সব সময় এটা দেখা যায় না। এখানে মায়ের পটের উপর পুজো হয়। এখানে কিন্তু কোনো
মূর্তি পূজা হয় না, এখানে জাস্ট একটা ফটোর উপরে পুজো করা হয়। যারা মানত করে যায় মায়ের কাছে একটা ইট বেঁধে দিয়ে যায়। আচ্ছা, যখন এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, এই জায়গাটা যখন ওনার মানত পূর্ণ হয়ে যায় যে কোনো একটা ইট এসে খুলে দিয়ে যায়। এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। পুরো এরিয়াটা অনেকটা বড়। এই সাইডটা দেখতে পাচ্ছি এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, বেশ শালবন টাইপের। এটা পাকুড়তলা। এই জায়গাটাতে গাছগুলো দেখা যাচ্ছে, এখানে 5টা গাছ রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয় পঞ্চবটী। যেমন এখানে এসেছিলেন সাধক বাবা খাবা, ল্যাংটা বাবা, শঙ্কর বাবা, এরা সকলে এখান থেকে ঘুরে গেছে। আচ্ছা, এবং তৎকালীন আমাদের এখানে কোনো যানবাহন ছিল না। সাধক বাবা খাবা যখন আসতেন মাসে একটা বাস আসতো। আচ্ছা, তারাপীঠ থেকে। আচ্ছা, সেই বাসে করে গ্রামে গ্রামে এসে উনি এখানে আসছেন। আসার পর উনি এখানে বসতেন কিছুদিন, তারপর উনি আবার এখান থেকে বেরিয়ে চলে যেতেন আবার তারাপীঠ। উনি এখানে খুব আসতেন ওই মাসে একবার কি 6 মাস পর একবার, কিন্তু উনি ওনার এই একটা মহিমা ছিল। ওনার বাড়ি হচ্ছে আটলাগে, সাধক বামদেবের বাড়ি, মানে তারাপীঠ মায়ের মন্দিরের ওপারে, মা দ্বারকা নদীর ওপারে। আর ওই আটলা গ্রামে এখন একটা বিশাল আশ্রম হয়েছে, যে আশ্রমে এখন হাজার হাজার দর্শক ওখানে যায় ঘুরতে, মানে রাধাকৃষ্ণ মন্দির একটা আছে। তো এটি হচ্ছে 51 সতীপীঠের এক পীঠ, মানে লাস্ট পীঠ বলতে পারো তোমরা। এখানে সতীর কঙ্কাল পড়েছিল বা কোমর পড়েছিল, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা কালী মন্দির। আর এখানে তোমাদের তো দেখালামই যে এখানে কোনো রকম মানে মূর্তি পূজা হয় না, এখানে দেবীর ফটোর উপরে পুজো করা হয়। এখানকার পূজারীরা মনে করেন যে এখানে নাকি মূর্তি বানানো যাবে না, কারণ এখানে মূর্তি যারা বানাতে যাবেন তার নাকি ক্ষতি অনিবার্য। কারণ এর আগে এখানে নৈহাটি বলে একজন সাধু বা নৈহাটির একজন মানুষ বা একজন ভক্ত এখানে মূর্তি বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যে কোমর অবধি তিনি বানাতে পেরেছিলেন, তারপরে তিনি বানাতে পারেননি, মানে তার মৃত্যু হয়। ওই জন্য এখানে মূর্তি বানানোর বা মূর্তি তৈরি করার এখানে সাহসটা বা দুঃসাহস কারণ নেই, এইটুকুরা এখানকার পূজারীরা মনে করেন। এখন ঠিক দাঁড়িয়ে আছি এই কুণ্ডের পাশে, দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে দেখাই, এই হচ্ছে কুণ্ড। এখানে বীরভূমে যত গরমই পড়ুক না কেন, এখানকার কুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকায় না। আর এখানে হাত পা ধোয়া বা জলে নামা বারণ, কিন্তু শুধুমাত্র এখানে জলগুলো নিয়ে দেখুন শুধুমাত্র মাথায় ছিটিয়ে পবিত্রতা হিসাবে মাথায় ছেটানো যেতে পারে। জায়গার জলটাকে মানে খুবই পবিত্র হিসেবে মানা হয়। আর এখানকার যে সতীর কুণ্ডটা রয়েছে বা যে কোমরটা রয়েছে সেটা এই জলে নিমজ্জিত আছে, এবং 12 বছর অন্তর অন্তর এই কুণ্ড থেকে সেই মূর্তিগুলো তুলে আবার পুজো করা হয়। এখানে একটা শিব মূর্তিও নিমজ্জিত আছে এই জলে, মানে এখানকার পূজারীরা মনে করেন, এবং তারা 12 বছর অন্তর অন্তর সেই মূর্তিটাকে তুলে তারা পুজো করে আবার সেই জায়গাতে ডুবিয়ে দেওয়া হয়। তো 1369 সালের 24শে জ্যৈষ্ঠ সাধক জগদীশ বাবার নির্দেশে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তো শিব ঠাকুর যখন তার স্ত্রী সতীদেবীর দেহ নিয়ে ফিরছিলেন, এই শরীরটাকে নিয়ে যখন শিব ঠাকুর ঘুরছিলেন, তখন এখানে শেষ অংশ অর্থাৎ সতীর কোমর এই জায়গাটাতে পড়েছিল, এবং যখন তিনি মানে যখন ঘোরেন এই অবস্থা মানে এতটা ভালোবাসায় মগ্ন ছিলেন যে শরীরটাকে তিনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। এবং তারপরে যখন শেষ অংশটা যখন পড়ে তখন তার জ্ঞান ফেরে যে একই করছি আমি, বা চৈতন্য আসে যে আমি একই করছি, তখন এই চৈতন্য আসে বলে, মানে শিব ঠাকুরের এটা ঘটার পরে চৈতন্য আসে বলে এই মন্দিরটাকে অনেকে চৈতন্য পীঠও বলে থাকে। এই নদীটা হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকাবাঁকে, নদীটার নাম হচ্ছে কোপাই নদী। এটাকে কেউ বলে শাল নদী, কেউ বলে কুয়ে নদী। এই নদীকে কেন্দ্র করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসলি বাঁকের উপকথা। এখানে আপনার স্নানের ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। এই ঘাটটাই হচ্ছে আপনার দর্শকদের স্নান করার জায়গা, এখান থেকে স্নান টান করে মায়ের কাছে পুজো দেওয়া বা ইত্যাদি। কঙ্কালীতলা কালী মন্দিরের পাশে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে কোপাই নদী, যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে, তাই তো? বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার ঢালু তার, নিচু তার পাড়ি, চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। বাহ, দারুণ দারুণ। এই সতীর পীঠস্থান যত মন্দিরই ঘুরুন, এই মন্দিরটা হচ্ছে একটা আলাদা গ্রামীণ পরিবেশ, এবং এই গ্রামের পরিবেশের মধ্যে এই একটি মন্দির যেখানে সবকিছু আপনি সততার মধ্যে পাবেন। ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে এখানে শিব ঠাকুরের যে মূর্তির কাছে সেখানে আমরা যাচ্ছি। বাড়িকে গাছটা হচ্ছে আমাদের পঞ্চবটী গাছতলা। 13দশের দিনে যেমন আমাদের বেলুড়ে যে কুমারী পুজো হতো, সেই কুমারী পুজো এখানেও হয়। যেহেতু আমাদের এখানে সামনে এখন আবার ইস্কন, ভারত সেবাশ্রম ইত্যাদি এগুলো এখন হয়েছে, তার ভিতরে আমরা যেই জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে কাঞ্চেশ্বরী শিব মন্দির। ডান দিকে হচ্ছে রুরু ভৈরবের মন্দির। আচ্ছা, প্রতিটা মন্দিরেই একটা ভৈরব মন্দির থাকে। এটা মায়ের বডিগার্ড হচ্ছে নাম না ভৈরব। ভৈরব অর্থাৎ হচ্ছে যেমন
দুর্গার কাছে যেমন সিংহ একটা বাহন থাকে, জগদ্ধাত্রীর কাছে যেমন একটা সিংহ বা হাতি বাহন থাকে, এটা হচ্ছে রুরু ভৈরব, এটা একটা মায়ের একটা বাহন। এবং এই ভৈরব মন্দিরে এখানে ভৈরবীর পুজো না হওয়া পর্যন্ত অন্য কোনো পুজো হয় না। মানে মায়ের পুজো হওয়ার আগে ওখানে আগে ভৈরবী, তারপরে যাবে শিব মন্দির, তারপর যাবো আমরা মায়ের। আগে বাবা পরে মা, আগে মা পরে বাবা, যেদিক থেকে আসবেন একদিক থেকে আসুন। এটা হচ্ছে ভৈরব মন্দির, ভৈরবনাথ মন্দির। মহামানব বিশ্বের মধ্যে কয়েকটি মুষ্টিতে জন্মগ্রহণ করেন। তার মধ্যে মহামানব যেমন আমাদের সাধক মামা খাপা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং স্বামীজি, এবং বেলুর যেটা হচ্ছে আপনার বা ওখানে স্বামীজিদের যেমন আশ্রম আছে, বেলুরে বিবেকানন্দের একটা আশ্রম আছে, বিবেকানন্দর ওখানে মিউজিয়াম আছে। এখানে যেমন রবি, ওখানে তেমন বিবেকানন্দ। স্বামীজি এবং রবীন্দ্রনাথ মাত্র 3 বছর ছোট বড়। এটা হচ্ছে বাবার মন্দির। এখানে নন্দী বিরাজমান, অনেক নন্দী এখানে। তো মোটামুটিভাবে এখানে ঘোরা হয়ে গেল। এখান থেকে ঘুরে সমস্ত ইতিহাস তোমাদেরকে জানিয়ে তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন যাবো কোথায়? সোনাঝুরি হাট। হ্যাঁ, এখন যাচ্ছি সোনাঝুরি হাট আর খয়ের হাট। তাহলে একবার ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখা। তো বেরিয়ে গেলাম এখান থেকে, মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে এই মন্দিরে ঢোকার মেন গেট। এই মেন গেটটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এখন যাব এখান থেকে সোনাঝুরির হাট বা খয়ের হাট যাকে বলছে, সেই সোনাঝুরি হাটের দিকে যাব। এখান থেকে কাছেই আবার সেই গ্রামের মধ্যে দিয়ে, গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা এগোতে থাকি। তোমরা তখন কিছুটা সিনেমেটিক দেখো। তো কেমন লাগছে রাস্তাগুলো অবশ্যই তোমরা জানাবে। এই রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা সোজা আছে তারাপীঠ। এই মুহূর্তে আমরা রেলগেট পার হচ্ছি। রেলগেট থেকে ঠিক এখানে ডান দিকে প্রান্তিক রেলওয়ে স্টেশন। সেই স্টেশনের পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি। ও, বেলাসের সিনেমার শুটিং। হ্যাঁ, এবং এখানে আপনার পুরোটা হচ্ছে শালবাগান। আচ্ছা আচ্ছা, ডান দিকটা। আচ্ছা। আর এই যে গাছগুলো যেগুলো দেখছেন সরু সরু, এটার নাম হচ্ছে আকাশমণি। ও, এগুলো সব আকাশমণি গাছ। দেওয়া নাম সোনাঝুরি, এর জন্য এটাকে বলা হয় সোনাঝুরি খয়ের হাট। আচ্ছা, খয় বলতে গেলে জলে খেয়ে যাওয়া যায়। ও, খয় নয়। তো তোমরা তো শুনতে পেলেই সমস্তটা। আদিবাসী নাচ গান ইত্যাদি এরা করবে। এই আমরা ঢুকছি সোনাঝুরি হাটে। দেখতে পাচ্ছ আশেপাশে কত দোকানপাট। চলো নেমে তোমাদের ভালো মতো দেখাবো। কালকে একটু বৃষ্টি হয়েছে, যে কারণে এখানে একটু কাদা কাদা হয়ে আছে। গাড়িটা রাখি পার্ক করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সোনাঝুরি হাটে। দেখতে পাচ্ছ হাটগুলো, জিনিসপত্র দোকানপাট দেখতে পাচ্ছ। বেলা বাড়বে তত মার্কেট বাড়বে। আচ্ছা। এবং তার সাথে এখানে আরো বাড়বে আদিবাসীদের নাচ গান সঙ্গীত, তার সাথে বাড়বে আপনার বাউল ইত্যাদি। এই আকাশমণি গাছ রবি ঠাকুরের দেওয়া নাম। এই আকাশমণিটাকে ঘুরিয়ে বলা হয় সোনাঝুরি। তার একটাই কারণ, রবি ঠাকুরের ছাত্রীর নাম ছিল মোহর, তাকে নাম দিয়েছিল কণিকা বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত ছিলেন। এবং আকাশবাণী ভবনেও ওনার নাম আছে, দূরদর্শন কেন্দ্রেও ওনার সাথে নিশ্চয়ই আপনার সাক্ষাৎ পেয়েছেন। এবং এখানে আপনার শান্তিদেব ঘোষ রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত ছিলেন, রবি ঠাকুরের ছাত্র। রবি ঠাকুর গলায় উনি সঙ্গীত গাইতেন। রবি ঠাকুর সব কিছু সঙ্গীত গাইতেন, ওনার সুর ছিল, সুর দিতেন অন্যজন। আচ্ছা, এই হচ্ছে আপনার আদিবাসী নাচ গান। হাটের কাছে এখানে একটা খাওয়ার জায়গা রয়েছে। এখান থেকে আজকে নিচ্ছি ব্রেকফাস্টে, লুচি আর ঘুগনি।
এই গাছগুলো সব ছিল উপরে, মাটির ধস ছেড়ে নিজে নিজে জায়গায় গাছগুলো বসে গেছে। এটা হচ্ছে আপনার 78-এ যে বড় বান হয়েছিল, সেই বানের সময় জায়গাটাকে খুঁজে পাওয়া যায়। আর এখানে বালক রবীন্দ্রনাথ ঠাকুর নুড়ি পাথর সংগ্রহ করতেন পাঞ্জাবির আঁচলে। বটবৃক্ষের তলে এক জায়গায় জড়ো করে ওই জায়গার নাম দিয়েছিলেন 3 পাহাড়, যেটাকে লিখেছিলেন উনি ডাকঘর, 5 মুড়ো পাহাড়, অমল দইয়ালা ডাকঘর, রবীন্দ্রনাথের লেখা। এটা পুরোটাই এটা হচ্ছে খাল। এবং এখানে ম্যাক্সিমাম বাংলা বইয়ের শুটিংগুলো শুটিং। এখানে বেশ প্রচুর জিনিসপত্র রয়েছে। কোথা থেকে শুরু? কোনগুলো দেখাও। ব্যাগগুলো দেখা যাচ্ছে। ব্যাগগুলো কত করে গো? কত থেকে শুরু? 20 টাকা দিয়ে। কোনগুলো একটু দেখাও। 20 টাকা আছে, 30 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা, 50 টাকা, 100 টাকা, বিভিন্ন রকমের দাম। সব দামেরই আছে। হ্যাঁ, সব রকমের দাম আছে। এই ব্যাগগুলো যেরকম 100 টাকা করে পড়ে, আর বড় ব্যাগগুলো 180 টাকা। কত থেকে শুরু আছে? 150 থেকে শুরু। কোনগুলো দেখাও। সব মেয়েদের নাকি? কি আছে, বড় না ছোট? সব রকম সাইজ দেখাও দেখি। শর্টগুলো নাই? শর্টগুলো তো সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে যাচ্ছি। আশেপাশে রিসর্টগুলো রয়েছে, তোমরা আসলে এখানেও থাকতে পারো, কিন্তু এখানে রেটটা একটু বেশি। এবার আমরা যাচ্ছি আমারকুঠি। তো এখান থেকে বেরিয়ে আমরা মেন রাস্তাতে চলে এলাম। এদিকে রাস্তাটাতে আমরা নিলাম। এই রাস্তাটা লালমাটির রাস্তা দিয়ে যাচ্ছি। দারুণ, দেখো তোমরা। বিভাগী মাটির উপর দিয়ে চললাম। এই বিভাগী মাটিটাকে বলা হচ্ছে রাঙামাটি। এই মাটির উপরে রবি ঠাকুরের সঙ্গীত লেখা গাম ছাড়া হয় রাঙামাটি। এই সেই রাঙামাটি। এটা একটা ট্যুরিজম প্রপার্টি রয়েছে উইকি বেঙ্গলের, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জাস্ট রাস্তাগুলোকে ফিল করো তোমরা। এখানে তৈরি হয়। আচ্ছা আচ্ছা। লেদার তো কেনেন অনেক জায়গায়, এখানে শুধু প্রোডাকশন। আচ্ছা, এখানে সেল হয় না। ও, সেল হচ্ছে কাউন্টার আলাদা থাকে। চলে আসে। তো এই মুহূর্তে ঢুকছে একটা চামড়ার ফ্যাক্টরিতে, দেখতেই পাচ্ছ। এটা যেমন কোনো কালার বসেনি, জাস্ট ব্লকে এটা তুলে নেওয়া হবে, তারপরে এটাকে কালার। এটা যেমন আছে, এগুলো আছে আলাদা আলাদা, সব চামড়ার। সব চামড়া। এটা যে ছোট আকারে, এগুলো সব পার্টস তৈরি হয়। পেন্সিল বক্সে যেটা উনি পেন্টিং করছিল, ভিতরে কাজটা এর উপরে গিয়ে পেন্সিল বক্সটা বসবে, দেখতেই পাচ্ছ। মানে কি অসাধারণ কাজ। এই জায়গাটা বিশাল বড়, কতটা বড় দেখতে পাচ্ছ। পুরোটাই একটা ফ্যাক্টরি। এখানে কিন্তু শুধুমাত্র বানানো হয়। এগুলো কিসের ব্লক বলতে? লেজারের উপরে রেখে। ও আচ্ছা আচ্ছা, এর উপরে রেখে বিভিন্ন ডিজাইনগুলো করা হয়। ডিজাইনগুলো আছে। আচ্ছা আচ্ছা, আপনার উঠছে লেদারের উপরে, মানে ছাঁচ বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা কাটিং মেশিন, এটা কালার মেশিন। পালিশ হবে, এগুলো হয়ে গেছে। আচ্ছা, এগুলো পালিশ হচ্ছে। এটা পালিশ, এটা জাস্ট রোলিং করবে। এটা লেজার কাটিং এবং বড়। এই যে এটা হচ্ছে বড় বড় আকার। এই যে এই জিনিসগুলো বড় লেজারের যে কাজগুলো, এরকম বড় বড় ব্লক হচ্ছে। এগুলো ছোটো কাটে, এটাও বল পেরে, এটা জাস্ট এটা উঠবে, এটার নাম পেশা। এগুলো লেজারের কাজ, এটা পুরো লেদারের। এক এক টেবিলে এক এক ধরনের কাজ হয়, একই টেবিলে একই কাজ নয়। এটা এগুলো বিক্রি হয় শোরুমে। হ্যাঁ, এরা এখানে দামও বলতে পারবে না, এরা দিতেও পারবে। আপনার পছন্দ হলেও ওখানে পাচ্ছে। ওটা কোথায় শোরুমটা? এই কাছেই আছে, দেখাবো। তো এখানে বানিয়ে ওরা বিক্রি করে বিভিন্ন শোরুমে। এদের নিজস্ব শোরুম রয়েছে, যেটা আছে পরে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো শুধু কাজগুলো এখানে দেখো। এখানে শুধু মানে কাজটা হয় মেনলি, জাস্ট লেডিস পার্টসগুলো আর কি, সব শুকাতে দিয়েছে আঠা লাগিয়ে। দারুণ দারুণ অভিজ্ঞতা একটা। এই যে
এটা আপনার তৈরি হয়েছে, এর এখন হ্যান্ডেল বসবে, আরো অন্যান্য কাজ, কাজ হবে, এগুলো হবে। মানে এখানে এখন প্রাইমারি অবস্থায় আছে। যেহেতু এখানে গান্ধী দিয়ে এখানে চরকা, কাঁট, আচ্ছা আচ্ছা, কৃষি বিভাগ, পোলট্রি ফার্ম ইত্যাদি যাবতীয় নিয়ে কিন্তু এই আমার। আচ্ছা, মানে সবকিছুই আছে এখানে, মানে এখানে মানে হাতের কাজের জিনিসপত্রগুলো সবকিছু তৈরি হয়। আচ্ছা, বাইরের থেকেও আসছে, বাইরে থেকেও দোকড়া ইত্যাদি এগুলো আসছে, ঝাড়খণ্ড, দুমকা, এখান থেকেও মাল আসছে। এগুলো রাজস্থানি চামড়া আছে, এগুলো একদম পিওর লেদার না? পিওর লেদার। হুম, এগুলো রাজস্থানির থেকেও আসে, কলকাতার থেকেও আসে। আচ্ছা, কলকাতার থেকে প্রোডাকশনটা কম লেদার, রাজস্থান থেকে বেশি। বেশি, আচ্ছা আচ্ছা। তো বেরোলাম আমার কুটির থেকে, এখানে একটা চর্মশিল্পের জায়গা ছিল যেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। দারুন দারুন, করো করো করো। আমারকুটি প্রতিষ্ঠিত করে 1923 সালে সুসেন মুখোপাধ্যায়। এই আমারকুটির রূপ দিয়েছিলেন পান্নালাল দাশগুপ্ত, স্বাধীনতা সংগ্রামী, এবং ওনার বাড়ি ছিল বাংলাদেশ চট্টগ্রাম। সামনে যে ভাস্কর্যটা দেখছেন এটা তৈরি করেছেন সর্বরী রায় চৌধুরী, কলাভবনের শিক্ষক ছিলেন, বিখ্যাত শিল্পী। উনি গত হয়ে গেছেন। রবীন্দ্রনাথ যখন অসুস্থ অবস্থায় শেষ বিদায় যখন জোড়াসাঁকোর বাড়ি যাচ্ছেন 1941 25শে জুলাই, সেই অবস্থায় ছবি তোলেন। তারই কপিরাইট থেকে এই ভাস্কর্যটা পরে তৈরি করেন। মান্না বাল গঙ্গাধর তিলক, স্বাধীনতা সংগ্রামী, জন্মগত আমার অধিকার, তার একটা জেল ভেঙে যেটা ভারতের সৈন্যদের উনি বার করেছিল। আগেকার ল্যাম্প লাইট, ও এটা ল্যাম্প লাইট, হ্যাঁ এটা হচ্ছে আগেকার রেকর্ডিং। আচ্ছা, এটা ল্যাম্প লাইট আর এটা হচ্ছে আগেকার রেকর্ডিং। এটা হচ্ছে মশাল। ও মানে এরপর থেকে এখানটাতে থেকে আগুনটা জ্বলতো না? মশাল। এটা হচ্ছে বাটখারা। এই যে ছোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এটা 10 কেজি, এটা 20 কেজি। এগুলো হচ্ছে তৎকালীন যারা আমার কুটিকে রূপ দিয়েছেন। আগেকার কাজ এগুলো হচ্ছে ম্যাট, জানলার দরজার, এগুলো আপনার ব্যাগ আগেকার। এটা হচ্ছে বাম্বুর কাজ, উলের কাজ, এগুলো হচ্ছে কাপড়ের, উলের, লেদার। এটা আপনি ইউনাইটেড ব্যাংক ধরতে পারেন, কমার্শিয়াল ধরতে পারেন। এটাই ঢুকবে, এটাই বেরোবে। এটাও আছে একটা, খুব সুন্দর। এটাও একটা, মানে টাকা জমায় যেগুলোতে, হ্যাঁ জাস্ট এখানে টাকা ঢুকে বেরোয় কোনটা দিয়ে? এই যে বেরিয়ে যাচ্ছে, এটা দিয়ে মুখ খোলা আছে, এটা দিয়ে বের করার জন্য। দারুণ সিস্টেম। এগুলো আগেকার লাইট, ঝাড়বাতি। এগুলো হচ্ছে তারের উপর কাজ, তামার তার। এই টোটালটাই কাজ, এটাকে বলা হচ্ছে মাকু। আচ্ছা, এটা মাকু। এর মধ্যে সুতোর রিলটা থাকে, এর মধ্যে গোটানো থাকে। এইটা আপনার জাস্ট এটাকে যখন মারছে, এটা এদিকে চলে যাচ্ছে, আবার এদিকে আচ্ছা, এটাকে টান মারছে। এটা পুরোটা হচ্ছে আপনার বিচালি কাজ। এটা নারকলের ডাবের একটা ডাব, এটা ফন্ট, মাথার টুপি। এগুলো হচ্ছে বিচালি, যে মানে ছিলকাটা, হ্যাঁ, তার উপরে কাজটা। কিরকম রেঞ্জ আছে দাদা এখানে? শুরু কত থেকে? 700 টাকা থেকে। তো বেরিয়ে গেলাম আমার কুটির থেকে। এই হচ্ছে জায়গাটা, টোটালটা। এই জায়গাটার নাম হচ্ছে বল্লভপুর। এখানে আমার কুটির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো হবে। তো চলো এগোই। এখন আমরা ঢুকছি সৃজনী শিল্পগ্রামে। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত স্টেট রয়েছে সেই সমস্ত স্টেটগুলোকে এখানে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই নিয়ে এখানে সৃজনী শিল্পগ্রাম, আর কিছু কিছু এখানে মানে হ্যান্ডক্রাফটের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। যা আশেপাশে জায়গাটা যদি তোমাদের একটু দেখাই, এরকম হচ্ছে আশেপাশের জায়গাটা। পেছনে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। প্রতিটা জায়গা তোমাদের খুঁটি খুঁটি দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা তোমরা অবশ্যই না টেনে পুরোটা দেখবে, তাহলে তোমাদের যাতে কোনো রকম কোনো ইনফরমেশন না মিস করে ফেলো। তো চলো ফটাফট তোমাদেরকে দেখিয়ে ফেলি। এই মুহূর্তে ঢুকলাম সৃজনী শিল্পগ্রাম। এই হচ্ছে শিল্পগ্রামটা, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকমের ঘোড়ার উপরে মানুষ বসে আছে, তার একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে, তার একটা দৃশ্য তুলেছে। খুব সুন্দর করেছে এটা। হ্যাঁ, মুখটা মিলিয়েছে খুব সুন্দর।
এখানে ভেতরে সুন্দর সুন্দর বাড়িঘরগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরনো জিনিসপত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একটা গ্রামের বাড়ির ঘর কীরকম হয় তার একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অনবদ্য জাস্ট অনবদ্য, পুরো মাটির ঘর তোমরা দেখতে পাচ্ছ, দালানগুলো সব পুরোটা মাটির। এই দিকটাতে আরও একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছ ভেতরগুলো। দেওয়ালে কি সুন্দর কাজগুলো এখানে ফুটিয়ে তুলেছে। এখানে বাদ্যযন্ত্র রাখা রয়েছে বিভিন্ন, ওপরটা চাটায়ের। এবার চলো পাশের ঘরটাতে তোমাদের নিয়ে যাই। পাশের ঘরে এখানে কিছু পোড়া মাটির কাজ রয়েছে। পুরো দেওয়ালগুলো দেখতে পাচ্ছ জাস্ট মাটির দেওয়ালগুলো। এই হচ্ছে এখানকার বাইরের পরিবেশ। চলো একবার এই পাশের ঘরটাতে। এই পাশের ঘরটাও তাই অবস্থা। এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতীর ছবি, এখানে মা দুর্গার ছবি রয়েছে, আর নিচে এখানে কার্পেট পাতা রয়েছে। এবার এদিকে এই ঘরটাতে যদি যাই, এই পাশের ঘরটা, এখানেও ঠিক তাই, একই রকমভাবে কিছু কিছু ভাস্কর্য এবং হাতের কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে একটা রয়েছে গরুর গাড়ির চাকা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সিকিমের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেখো এখানে বিভিন্ন রকম ক্ষেত্রের বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন বিভিন্ন স্টেট অনুযায়ী এদেরকে করা হয়েছে। যেমন একটা ছিল ওয়েস্ট বেঙ্গল, এটা দেখালাম যেটা তোমাদের সিকিম। এরপরে আছে যেটা ঢুকতে যাচ্ছে সেটা হচ্ছে বিহার। তো চলো বিহারের ঘরটা কেমন আছে সেটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে বিহারি কিছু শিল্পরীতি এবং ভাস্কর্যের ছবি, অনবদ্য অসাধারণ। এবার যদি এদিকটাতে আসি, এদিকটা হচ্ছে অসম মানে আসামের কিছু। এখানে দেখতে পাচ্ছ তাঁতের ব্যবস্থা, মানে তাঁতের একটা প্রদর্শন করেছে। বিভিন্ন রকমের জিনিসপত্র, কাপড় জামা, বিভিন্ন রকমের তাদের হাতের তৈরি বিভিন্ন হস্তশিল্পের জিনিসপত্র এখানে প্রদর্শন করা হচ্ছে। বিহারের অপোজিট দিকেই একদম রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এবার ঝাড়খণ্ডের শিল্পরীতিটা তোমাদের দেখাবো। অনেক কিছু আদিবাসী নৃত্যের ছবি দেখতে পেয়েছো। অনবদ্য কিছু সৃষ্টি এনারা করে গিয়েছেন এখানে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মণিপুর। মণিপুরের হচ্ছে তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল নাচ, তাদের পোশাক, মাটির তৈরি নানা জিনিসপত্র এগুলো এখানে রয়েছে। মণিপুরের পর আমরা এগিয়ে চলেছি এবার ত্রিপুরার দিকে। দেখো ত্রিপুরাটা, এটা হচ্ছে ত্রিপুরার। এবার যাচ্ছি আন্দামানের দিকে। এই রুমটা হচ্ছে আন্দামান। এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। এটা হচ্ছে নিকোবরের। পুরো ঘরটা দেখেছে একদম বাঁশের তৈরি, বাঁশ আর বেতের। এটা মেনলি উঁচু করে ডিজাইন করা, কারণ আন্দামান নিকোবর অঞ্চলে এমনি জলের পরিমাণটা বেশি থাকে, তাই ঘর বাড়িগুলো ওদের উঁচু করে রাখা হয়। সেটাই ডিনোট করার জন্য এখানে এই প্রদর্শনী ঘরটাও এরা উঁচু করে তৈরি করেছে। এই সাইড থেকেও দেখায়, দেখো পুরোটা চাটায়ের কাজ। বিভিন্ন ধরনের স্টেটকে, মানে আমাদের ইন্ডিয়াতে অবস্থিত বিভিন্ন স্টেটকে এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন তাদের ট্র্যাডিশনগুলো বা তাদের ঘরবাড়ি কীরকম হবে, তাদের পোশাক পরিচ্ছদ কীরকম হবে, এই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলোই তোমাদেরকে দেখালাম। বিভিন্ন রকম জিনিসপত্র যেমন ঢেকি, তারপর এদিকে রয়েছে টুস, এখানে ছোটো ছোটো কুড়ে ঘর টাইপের করে বিভিন্ন রকমের জিনিসকে দেখানো হয়েছে। এগুলো প্রতিটা জিনিসের কিন্তু মানে রয়েছে, মানে এমনি জাস্ট বানায়নি। এখানকার বিভিন্ন জায়গার সংস্কৃতি বা লোকনৃত্য যাই বলো না কেন, সেগুলো দিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে দেখো, এখানে লেখা হচ্ছে ভাদু। এটা যেমন ভাদু লোকনৃত্য, অন্যতম জনপ্রিয় একটা নৃত্য, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম প্রভৃতি বিভিন্ন জেলায় এই জিনিসগুলো থাকে। ভাদুমণি বিবাহের সময় এটা আত্মহত্যা করেছিল বলে এই নাচটাকে ভাদু নাচ বলা হয়। তো এইরকমই কিছু না কিছু স্টোরি, প্রত্যেকটা জায়গার কিছু না কিছু স্টোরি রয়েছেই। এখানে দেখতে পাচ্ছ ঘোড়ায় করে যাচ্ছে একজন, এরকম একটা মূর্তি। আরও কিছু এখানে জিনিসপত্রের দোকান রয়েছে, ছোটো ছোটো, খুব বেশি নেই, তবে অল্প কয়েকটা দোকানপাট এখানে রয়েছে। বিভিন্ন রকমের মূর্তি, ঠাকুরের ছবি, রবি ঠাকুরের ছবি, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে। সব দিদি এখানকারই তৈরি, সব এখানকার হাতে তৈরি। প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। গেঞ্জিগুলো দেখেছো? আমি আমার মতো, হচ্ছে ভোজন বাড়ছে ওজন, বেরোলেই খরচা, ঠিক বেরোলেই খরচা। তো বেরিয়ে গেলাম সৃজনী শিল্পগ্রাম থেকে। জেনারেল কালচার সেন্টার সৃজনী শিল্পগ্রাম। আচ্ছা, পুরো নাম?
ঘড়িতে সময় হচ্ছে 1:53 বাজে, মানে প্রায় 2টা বাজতে চললো। তাই লাঞ্চটা তো করা হয়নি, তো এখন গিয়ে আগে লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে নেওয়ার পর তারপরে বাকি জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি। তো চলো এগোই। এই জায়গাটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল, দেখিয়ে দিলাম তোমাদের। এখানে চলছে বুমেরাং, এখানে 2-3টে বই একসাথে হয়, বেশ সুন্দর। সিনেমাটার নাম হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল। আর এই সাইডটাতে রয়েছে নেতাজি ক্ষুদ্র বাজার, মানে বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতি। বিভিন্ন অফিস আদালতগুলো রয়েছে, এগুলো হচ্ছে রেজিস্ট্রি অফিস, সার্কিট হাউস, কোর্ট, সব এই জায়গাটাতে রয়েছে। মেনলি এটা অফিস এরিয়া বলতে গেলে। এবার যাই এখান থেকে লাঞ্চটা করে নিই, বেলা অনেক হয়ে গেছে। এই হচ্ছে ওয়েস্টার। তো চলো লাঞ্চটাই করে নিই এখান থেকে, গাড়িটা পার্কিংয়ে রেখে দিই। তো খাওয়া দাওয়াটা করে নিই এখান থেকে। তো চলো, তো চলেছি এখন খেতে। লাঞ্চ করতে ঢুকেছি ওয়েস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে একটা চিকেন থালি বলেছি, খেয়ে নিই। এখানে অনেকক্ষণ ধরে বসে আছে, এখানে জাস্ট এখানে একটু রেস্ট দিচ্ছি। তো এই হচ্ছে বাইরে প্রচণ্ড গরম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, হাসুর এখানে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে এখানে থালি, এটা হচ্ছে চিকেন থালি। এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, ধোকা, পনির, ডাল, চাটনি, মিষ্টি, এখানে চিকেন আর পাঁপড়, ঘি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। চিকেনে কিন্তু মোটামুটি অর্ধেক খাওয়া হয়ে গেছে। চিকেনে কিন্তু আমি মোটামুটি লেগ পিসটা কিন্তু পেয়ে গেছি। তো খাওয়া দাওয়া করে বেরোলাম। এখানে তোমরা তো দেখতে পেলে কী খেলাম। একটা চিকেন থালি ছিল আর একটা জল। চিকেন থালিটার প্রাইস নিল হচ্ছে 250 আর জলটা হচ্ছে 10 টাকা। লাঞ্চটা বেশ ভালোই ছিল, খাবার দাবারও বেশ ভালো ছিল, হাইলি রেকমেন্ডেড। তো তোমরা এখানে আসলে এই জায়গাটা খেতেই পারো, অতটা রিচ নয়। তো যাই হোক, 2 দিন ধরে ওখানে নিরামিষ খেয়ে, মানে 2বার করে ওখানে নিরামিষ খেয়ে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম এবার একটু আমিষ না দিলে আর বাঁচবো না হয়তো। যাই হোক, জম্পেস খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোলাম। তো এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনি অনেকটা বড় হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন উদ্দেশ্যে, অর্থাৎ প্রকৃতি ভবন। কিন্তু আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, কারণ এমনি অনেকটা বড় হয়ে গেছে। এরপরেও অনেক জায়গা দেখানো রয়েছে, শান্তিনিকেতন বা শ্রীনিকেতনে আরও অনেক জায়গা রয়েছে, সেগুলো দেখাবো তোমাদের নেক্সট এপিসোডে। এই এপিসোডটা বড় হয়ে গেছে বলে আর এই এপিসোডটা এখানেই শেষ করছি। তোমাদের সোনাঝুরি হাট বা অমরকুঠি জায়গাগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যদি কেউ শান্তিনিকেতন আসতে চায় বা তোমাদের যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো তোমাদের উদ্দেশ্যে বলি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আমার এই 2 হুইলার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদের জন্য কন্টেন্ট বানানোর চেষ্টা করি, তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি, এবং তোমাদেরকে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আজকে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। দেখো একটা পাশে ঘন্টা থাকে, সেটা প্রেস করে রেখো, সেটা ফ্রিতেই করা যায়। তো ব্যাস এইটুকুই আজকে ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এর চারদিকে 16টা দরজা আছে, ওপেন করে দেওয়া হয়, যেটা 12 বছর বয়সে রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন। এটাই উদ্দেশ্য। সমস্ত ইউনিভার্সিটিটা এর ভেতরটাতেই। ততটা আনন্দ রূপে বাড়ির নাম শান্তিনিকেতন। আমার মনের